আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতি ব্লগের মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি। একদম খুব ভোর না, তখন অলমোস্ট 7:30 বাজে। দেখুন কি পরিমাণ বাহিরের অবস্থা, বৃষ্টি হচ্ছিল, অনেক ঝোড়ো বাতাস হচ্ছিল। তো আমি ছাদ থেকে এই ভিউটা নিয়েছিলাম। তো সেটারই একটা ভিউ। তো শুনেছি সকালবেলা নেচার দেখলে সারাদিন ভালো যায়। তো তার জন্যই আমি একটু নেচার দেখতে গিয়ে এই সুন্দর ভিউটা নিয়ে এসেছিলাম। ৪৯তম বিসিএস স্পেশাল হতে যাচ্ছে। তো অলরেডি আমাদের মতো জেনারেলদের জন্য খুবই একটা অ্যালার্মিং একটা বিসিএস আমরা আবারও মিস করলাম। তো ৪৭-এর পরীক্ষাটা তো যেহেতু আমার এটা লাইফের ফার্স্ট পরীক্ষা হতো, তো এজন্য চাচ্ছিলাম যে ৪৯টায় আবার অ্যাটেন্ড করব। কিন্তু এখন যেহেতু স্পেশাল বিসিএস আর কোনো সুযোগ নেই, অপেক্ষা করতে হবে ৫০তম বিসিএসের জন্য। তো সবাই কেমন আছেন? কিভাবে কি পড়াশোনা করছেন? অবশ্যই কমেন্টস করবেন। আর আজকের ভিডিওতে আমি কিন্তু আমার লাস্ট ২টা ভিডিওতে যারা অনেক ভালো কমেন্টস করেছেন, সেই কমেন্টসগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে। তার কয়েকটা কমেন্টস আমি আজকে সবার লাস্টের ভিডিওর শেষে পড়ব। তো সবাই আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো সকালে ঘুম থেকে উঠেই প্রকৃতি কিছুক্ষণ দেখার পরেই আমি আটা সিদ্ধ করে নিলাম। আজকে আমার কোনো কিছুই ঠিক করা ছিল না। যেহেতু বাসা থেকে আসলাম, আসার পরে আমার বাবার বাসা থেকে আসার পরে আর সেভাবে কিছু গুছিয়ে করা হয়নি। তো এটা ছিল তারই একটা পরের দিন। তো এই যে আমার মানচিত্র মার্কা রুটি, আমি আসলে খুব একটা ভালো রুটি বেলতে পারি না। জাস্ট খাওয়া যায় এটাই অনেক, আর আমি তেমন একটা টাইমও দিই না। এটাই আর একটু ডিম ভাজি করে নিচ্ছিলাম। আমার হাসব্যান্ডকে নাস্তাটা দিয়ে দিচ্ছিলাম। তারপরে এর মধ্যে আমার অনেক কাজ আছে। আর ওইখানে তো অলরেডি অনেকগুলো রুটি লেচি করে রেখেছি। ওগুলো আমি পরে ফ্রিজে সংগ্রহ করেছিলাম। তো এই যে আমি আমার জন্য ২টা রুটি করে নিচ্ছি। এই আমার সকালের নাস্তার টাইম চলছে। আজকের দিনটা একটু অন্যভাবে শুরু করেছি। তো দেখি এভাবে শুরু করলে কতটা ইফেক্টিভ হয়। তো তারপরে চলে এসেছি আমার হাসব্যান্ডকে নাস্তা দেওয়ার পরে। আমি আর নাস্তা করিনি। আমি চলে আসলাম বেড গুছাতে। তো দেখতেই পাচ্ছেন বেডের অবস্থা ভয়াবহ। তো বেডটা আমি গুছিয়ে নিলাম। তখন অলমোস্ট ৮:১০ বাজে। তো ৮:১০ এর ভিতরে আমি বেডটা গোছানো হয়ে গেলে আমি ঘরের কাজগুলো আজকে প্ল্যান করেছি যে সকাল সকাল করে ফেলবো। আর একবারে পড়তে বসবো যাতে পড়া থেকে উঠা না লাগে। তো সেটার জন্যই আর কি দেখছিলাম। তারপরে রুমের জানালাগুলো খুলে দিচ্ছিলাম। আর যেই ঘরটাকে এখন আমি ঝাড়ু দিয়ে নিব। ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে আমি সকালেই কাজ কমপ্লিট করে ফেলবো। আর বাকি থাকবে রান্না-বান্না, সেটা আজকে আমি আচ্ছা কখন কি করছি সেটা তো ফুল ভিডিও দেখতে থাকলে আপনারা বুঝতেই পারবেন। আর যেটা বলছিলাম, আজকে আমি একটু শূন্য থেকে বিসিএসে আপনারা কিভাবে প্রস্তুতি নিবেন সে বিষয়ে কথা বলতে চাচ্ছি। তো শূন্য থেকে বিসিএস এর বিষয় কি, আপনি আমার কাছে যেটা মনে হয় আপনি চাইলে আমার চ্যানেলে তো প্লেলিস্টে বইগুলোর নাম দেওয়া আছে। আপনারা কোন বই কিনবেন কোন সাবজেক্টের জন্য। তো ওই বইগুলো আপনারা আগে কিনে ফেলুন। কিনে নিজেরা একটা করে বই নিবেন আর ওই বইটা ফুল রিডিং পড়বেন। যেহেতু শূন্য থেকে পড়ছেন আপনার টার্গেট থাকবে ফুল রিডিং পড়ে ফেলা বইটা। আপনি বাংলা বইকে ১ সপ্তাহের জন্য নিলেন। ওই ১ সপ্তাহ ধরে আপনি ফুল বইটা রিডিং পড়বেন। তো রিডিং পড়ার পর তারপরে আপনি এবার সেকেন্ড অপশনে যাবেন। সেখানে গিয়ে আপনি ওইটা একবার যখন আপনার রিডিং পড়া হয়ে গেল তখন আপনি আরেকটা বই নিবেন। এভাবে আপনি ২ মাসের মতো শুধু রিডিং পড়ে বইগুলোকে আগে শেষ করুন। একবার রিডিং পড়ে শেষ করলে আপনার ভিতরে কিন্তু আইডিয়া আসবে কোথায় কোন টপিকসটা আছে। তখন আপনি ওই রিলেটেড যে ব্যাচগুলো আছে সেগুলোতে ভর্তি হতে পারেন, অথবা আপনার যদি মনে হয় যে আপনি পড়াশোনার মোটিভেশন হারিয়ে ফেলছেন, আপনি কোনো একটা জায়গায় কোচিং করতে চান, সেটাও চাইলে করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এভাবে শুরু করবেন। আচ্ছা একটু বলে রাখি, আমি চিয়া সিডটা ভিজিয়ে নিচ্ছিলাম ঘর মোছা শেষ করে। তো এই ঘর মোছা আর ঘর ঝাড়ু দিয়া এটা করতে করতে আমার ৮:৪০ বেজে যায়। তো ৮:৪০ থেকে আমি একটু ইয়োগা না, এখন আমি একটু ট্রাই করি এক্সারসাইজ করার। কারণ সারাদিন ঘরে বসে পড়াশোনা করতে করতে শরীর একদম পুরো ভারী হয়ে যাচ্ছে।
তো ওই জন্য আমি চেষ্টা করছি, যেহেতু বাইরে খুব একটা বের হওয়া হচ্ছে না, তো জুম্বাটা প্র্যাকটিস করব। তো ওইটাই আমি এখন মানে টিভিতে জুম্বা দিয়ে প্র্যাকটিস করছিলাম। তো ফার্স্টে হচ্ছে আমি জুম্বা প্র্যাকটিস করব এখন থেকে 20 মিনিট করে, আর বিকালে 20 মিনিট আমি যোগা করব। এটাই আছে আমার আপাতত প্ল্যান। তো সেটাই করছিলাম। এই জুম্বা করতে করতে দেখেন 9টা 15 বেজে গিয়েছে। তো এখন আমি গোসল করে নিব। তো গোসল করে নিয়ে আমি 9:30টার ভিতরে মোটামুটি কাজ শেষ করে ফেললাম। তো এখনও কিন্তু আমার সকালে 1 ঘন্টাও পড়া হয়নি। আজকে আমার খুব একটা হেক্টিক ডে। ওই জন্য আমি শেয়ার করে দেখলাম যে আসলে এরকম একটা দিন গেলে কীরকম হয়। তো এরপরে আমি হচ্ছে নাস্তা খেতে বসলাম, আর আমার বাংলা পরীক্ষা ছিল, তো বাংলা একটা ক্লাস করি আমি তানভীর স্যারের। তো স্যারের ক্লাসটাও একটু দেখছিলাম, যে ওনার ক্লাসটা দেখতে দেখতে আমি হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো এই ছিল। তারপর যেটা বলছিলাম, তো আপনারা যখন রিডিং পড়লেন, এর পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা আমি আমার ওই যেই সিলেবাস দেওয়া ওইখানেও লেখা আছে, মানে ওইখানেও বলা আছে, সরি, যে একটা জব সলিউশন কিনবেন। তো ওই জব সলিউশন থেকে আপনি প্রতিদিন একটা করে কোয়েশ্চেন সলভ করবেন। মনে করেন যে আজকে আপনি 46তম বিসিএস কোয়েশ্চেনটা সলভ করলেন। ওইখানে যে ম্যাথটা দেয়া থাকবে, ম্যাথগুলোও আপনি প্র্যাকটিস করবেন। আর আপনার যদি ম্যাথে অলরেডি ভালো দখল থাকে তাহলে আপনি সবগুলো ম্যাথ প্র্যাকটিস করবেন। আর যদি দেখেন যে আপনার দখল ভালো না, তাহলে আপনি ম্যাথটা পোরশনটা বাদ দিয়ে বাদবাকি সবগুলোকে সলভ করার ট্রাই করবেন। তো এভাবেই হচ্ছে আপনি মানে শূন্য থেকে একদম শুরু করতে পারেন। আর শূন্য থেকে যারা শুরু করছেন তারা কিন্তু কোনো লাইভ এমসিকিউর ব্যাচে ভর্তি হবেন না। কারণ আপনার বই একদমই রিভাইজ দেওয়া নাই, একবারও আপনি রিডিং পড়েও শেষ করেননি। তো এরকম অবস্থায় আপনি যদি লাইভ এমসিকিউতে ভর্তি হন, ওটা খুব একটা ভালো ইফেক্ট দিবে না। বরং আপনার মার্কস কম আসতে থাকবে আর আপনার মন আরও খারাপ হয়ে যাবে। তো আমি হচ্ছে খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে পড়তে বসে গেলাম। তো দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে বাংলা পরীক্ষা, তো আমি বাংলাই পড়ছিলাম একভাবে। কারণ বাংলা পরীক্ষা আমি ডাইজেস্ট থেকেই পড়ছিলাম। আর আমার হচ্ছে আমি আগে তানভীর স্যারের বাংলা ক্লাস করেছি, মানে এর আগে অনলাইন ব্যাচ। তো ওইখানের আমার যে খাতা আছে, ওই খাতাটাও আমি, যেহেতু কালকে পরীক্ষা, তো কালকে সকালে আমি হচ্ছে ওইটা পড়ে, খাতাটা পড়ে সন্ধ্যায় ইনশাল্লাহ পরীক্ষা দিব। তো এভাবেই হচ্ছে আমি আমার রুটিনটাকে সাজিয়েছি। আর সাথে ম্যাথ তো প্রতিদিন করেই যাচ্ছি। আর আমি তো গতকালকেও লাইভে এসেছিলাম। তো যারা জয়েন করেছেন তাদের তো থ্যাংক ইউ। আর যারা এখনও জয়েন করেননি, আমি মোটামুটি লাইভে এসে ম্যাথ করছি। এতে করে হচ্ছে কি, আমার আপনাদের সাথেও কিছুটা শেয়ার করা হচ্ছে, আর আমার নিজেরও প্র্যাকটিসটা ভালো হচ্ছে। তো যারা লাইভে জয়েন করেছিলেন তারা তো অলরেডি জানেন, তাদেরও ম্যাথ করা হয়ে যাচ্ছে। আজকেও ইনশাল্লাহ আসার চেষ্টা করব। দেখি কতদিন কন্টিনিউ করতে পারি। কারণ লাইভে এসে ম্যাথ করলে আমি দেখেছি যে নিজে যখন পড়ি আমি, সেটা আমার যেরকম মনে থাকে, কিন্তু কাউকে যখন আমি সেটা বুঝাই তখন এটা আমার আরও অনেক বেশি মনে থাকে। তো ওটা অনেক বেশি ইফেক্টিভ হয়। তো এটাই। তারপরে হচ্ছে অলমোস্ট তখন 11:30 বাজে। তো রিসেন্ট 3 দিন ধরে আমি হচ্ছে চাশতের নামাজটা পড়া শুরু করেছি। চাশতের নামাজের ফজিলত শুনে আসলে আমি খুবই মানে অবাক হয়ে গিয়েছি। এর আগে আমি আম্মুর কাছে শুনেছি, আম্মুকে পড়তে দেখেছি, কিন্তু আমার আসলে কন্টিনিউ পড়া হয়নি। কিন্তু এখন থেকে আমি ট্রাই করছি যে 11টা বাজবে বা 11:30 বাজে আমি হচ্ছে চাশতের নামাজটা পড়ে নিব। এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ হচ্ছে সালাত। কিন্তু আমরা দেখেন শুধু তাহাজ্জুদকেই হচ্ছে, মানে অনেকেই তাহাজ্জুদের কথাই জানি, বাট চাশতের কথা ঠিকমতো কেউ জানেই না। আমার এই ভিডিওর মাধ্যমে যদি মনে হয় যে কোনো আপুরা আপনারাও চাশতের নামাজ শুরু করবেন, তাহলে এটা আমার জন্য অনেক ভালো একটা বিষয়। আমার সোয়াবও হবে, তাছাড়া আমার মাধ্যমে আরও 10 জন মানুষও এই ভালো কাজটা করা শিখবে। তো এরপরে হচ্ছে আমি একটু দই খেয়ে নিচ্ছিলাম আর পড়াশোনা করছিলাম। তো 12টা বাজার ঠিক আগ মুহূর্তে তখন হচ্ছে আমি ফ্রিজটাকে হচ্ছে ক্লিন করব আজকে। তাই ফ্রিজ অফ করে সব কিছু এখান থেকে বের করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফ্রিজ ক্লিন করার একটা দৃশ্য। তো আমি এখানে হচ্ছে ফ্রিজটা উপরের পার্টটা, এটা ক্লিন করতে বেশি টাইম লাগেনি। এটা জাস্ট 10 মিনিটের ভিতরে ক্লিন হয়ে যাচ্ছে, মানে ক্লিন করছিলাম। তো সেটার জন্য ওটাকে প্রিপেয়ার করে রেখেছি।
এবার হচ্ছে আমি ভাত রান্না বসিয়ে দিলাম, যেহেতু 12টা বেজে গিয়েছে। সরি, 12:30টার সময় হচ্ছে আমি এগুলো করতে এসেছিলাম। আর মানে 12টার সময় আমি হচ্ছে জাস্ট ফ্রিজগুলোকে ওইভাবে রেখে গিয়েছিলাম। তো 12:30টার সময় এসে আমি ভাতটা এই পাশে হচ্ছিল, আর ওইখানে আমি ফ্রিজের উপরের যে পার্টটা ওইটা মোটামুটি ক্লিয়ার করে ফেলেছি। আর নিচে যে কি পরিমাণ বরফ জমেছে ওইটা আসলে কমপ্লিট করা খুবই টাফ হয়ে দাঁড়িয়েছে। তো তারপরেও আমি হচ্ছে ওটাকে ওইভাবে খুলে রেখেছিলাম। তো মোটামুটি কিছুক্ষণের মধ্যেই ওটা পানিটা পড়ে যাচ্ছিল। আর এর মধ্যে আমি আমার দুপুরের রান্না কি করব সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এগুলো গোছাতে, গোছাতে মোটামুটি বরফটা ক্লিয়ার হয়ে যাবে। তো 2 চুলায় রান্না উঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি ফ্রিজটা ক্লিন করে নিব। ফ্রিজ ক্লিন করার জন্য আর আলাদা করে সময় নিচ্ছি না। তো 10টা থেকে 12:30 পর্যন্ত আমি কিন্তু 2.5 ঘন্টা পড়াশোনা করেছিলাম। 2.5 ঘন্টা পড়াশোনা করার পর চলে এসেছি। যেহেতু আজকে আমার গোসলটা আগেই করা হয়ে গিয়েছিল, তো এইজন্য আমি মানে একটু লেট করেই রান্না করতে এসেছি। আর রান্নায় বেশি হ্যাসেল নিচ্ছি না। অল্প আইটেম করব। আর এমনিতেও আমি খুব কম রান্না করি। 2 টা তরকারি রান্না করি। একটা ভাজি, একটা তরকারি আর ভাত। বেশি সময় আসলে রান্নার পিছনে দিতে চাচ্ছি না। তো যেটা বলছিলাম, যারা শূন্য থেকে প্রস্তুতি নিচ্ছেন তারা প্রথম অবস্থাতেই লাইভ এমসিকিউর মতো কোনো ব্যাচে ভর্তি হবেন না। আপনারা আগে 2 মাস নিজে প্রিপারেশন নিবেন। 2 মাস পরে আপনারা চাইলে হচ্ছে লাইভ এমসিকিউর যে 200 দিনের যে একটা পরীক্ষার দেওয়ার ব্যাপার আছে ওইটাতে ভর্তি হতে পারেন, অথবা কোনো একটা কোচিংয়ে ভর্তি হতে পারেন। আমি কোচিংয়ে ভর্তি হওয়াকে একদম খারাপ চোখে দেখি না। কারণ যখন কোনো আইডিয়া থাকে না তখন হচ্ছে আপনারা যদি কোচিংয়ে ভর্তি হয়ে একটু আইডিয়া নিয়ে নেন, সেটা আপনার পরবর্তী চলার পথ অনেক বেশি সুগম করে। তো এভাবেই আর কি আপনি শূন্য থেকে প্রস্তুতি নিতে পারেন। এছাড়াও যদি আপনার কোনো কোয়েরিজ থাকে আপনার কমেন্টস করতে পারেন। আর আপনাদের কমেন্টস তো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আপনাদের কমেন্টস সেকশন আমার লাস্ট 2টা ভিডিওতে যারা অনেক সুন্দর, সুন্দর কমেন্টস করেছেন, আজকে আমি তাদের কমেন্টস পড়ব। তাদের মধ্য থেকে সবথেকে ভালো কিছু কমেন্টস পড়ব। তো এখানে আমি এই চুলায় মাছ ভেজে নিচ্ছিলাম, আর ওই চুলায় তো ভাত হতে থাকছিল। তো এই আর কি। মাছ ভাজার জন্য আমি এই কালো যে তাওয়া বলে এটাই ইউজ করি। তো এটা দেখতে অতটা সুন্দর না, অনেকেই কমেন্টস করতে পারেন। বাট লোহার কড়াই বা লোহার তাওয়াতে দিলে এটা হচ্ছে লাগে না। আর ননস্টিক থেকে এটা অনেক বেটার হয়। আর এপাশে হচ্ছে আমি কচুরমুখী তরকারি রান্না করছিলাম। ওই যে মাছগুলো ভেজে নিলাম ওগুলো দিয়েই। তো এটাকে তুলে দিয়ে আমি এবার হচ্ছে ফ্রিজের নিচের পোরশনটা ক্লিন করতে যাব। নিচের পোরশনটা কিন্তু আমার অলরেডি বরফ গলছে। আমি কিছুক্ষণ পর, পর মানে সাউন্ড শুনছিলাম যে একটা করে বরফ ভেঙে পড়ছে। তো সেটা মোটামুটি ক্লিয়ার করলাম। তো এই যে দেখেন এখনো পর্যন্ত এইটুকু বরফ, মানে এই পরিমাণ বরফ এখনো থেকে গিয়েছে। এটাকে আমি এখন একটা খুন্তি আছে না, খুন্তি দিয়ে এটাকে একটু আ বাড়ি দিয়ে এটাকে আমি নিচে ফেলে দিব। তো সেটার জন্যই তো কি বলবো, সংসারের কাজ সামলেও আসলে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হয়। কারণ আমরা চাইলে শুধুমাত্র সংসার করতে পারছি না, শুধুমাত্র ক্যারিয়ার নিয়ে থাকতে পারছি না। তো এটাই। আর যেসব আপুর হাসব্যান্ডরা আসলে জবটাকে পছন্দ করেন না, তারা চায় যে বাচ্চাদেরকে টাইম দেন। আমি তাদেরকে বলব যে আপনারা কিন্তু বিজনেস করতে পারেন বাসায় বসে। কারণ হাসব্যান্ডের অবাধ্য হয়ে তো আসলে তেমন কিছু করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে অনলাইন বিজনেসগুলো এখন খুব ভালো চলছে, সেগুলা ট্রাই করতে পারেন, ভালো উদ্যোক্তা হতে পারেন। এটা কিন্তু যাদের চাকরি করার পারমিশন নেই তাদের জন্য কিন্তু অনেক পজিটিভ একটা বিষয় হতে পারে। আর যাদের হচ্ছে হাসব্যান্ডও চায় আপনি ভালো চাকরি করুন, তারা আমার মতো স্ট্রাগল করেন। আমার থেকেও যারা অনেক বড়, বড় ফাইটার আছে, আপুরা আছেন। আমি মানে রিসেন্টও 44তম বিসিএস এর 2 জন অ্যাডমিন ক্যাডারের আপুর আর কি ইন্টারভিউ দেখছিলাম। তারা আসলে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। তারা ওরকম বলছিল যে আমি জব করতাম, আমার 2 টা বাচ্চা, সেটা নিয়ে আমি আজকে এই পজিশনে। মানে শুনেও খুব ভালো লাগে যে তারা যদি পারে তাহলে আমি কেন পারব না? নিজের মনের ভিতরে একটা জিদ কাজ করে। তো দেখা যাক, যতটুকু পারা যায়, আল্লাহ যা কপাল লিখেছেন তাই তো হবে। তো এদিকে আমার ফ্রিজ কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট এক, এক করে সবগুলোকে অর্গানাইজ করে দিব। আর ফ্রিজের হচ্ছে চেষ্টা করি আমি ফ্রিজ মাসে একবার পরিষ্কার করতে। কারণ আমার অত বেশিও ময়লা হয় না। বাট এবার যেহেতু 1 মাসে দেখলাম যে বরফ বেশ জমেছে। এর কারণ হচ্ছে যদি আপনি দরজাটা ঠিকমতো না লাগান সেই ক্ষেত্রে কিন্তু আপনার বরফটা বেশি জমবে। তো আমি অনেক সময় হচ্ছে খেয়াল করিনি। বাট এবার থেকে আমি আরও সচেতন থাকবো যাতে ক্লিন করে রাখা যায়। তো এই যে আমার নিচের পার্টটা কিন্তু সুন্দরভাবে করা হয়েছে, আর আমি বাইরেরটাও একটু ক্লিন করে নিয়েছিলাম। বাইরের সাইডটা মোটামুটি ক্লিন করা হয়, কিন্তু ভিতরের সাইডটা আসলে
একদমই মানে সময় না দিলে হয় না কাজ। আর এপাশে উপরেরটাও আমি করে নিয়েছিলাম। উপরেরটা আমি অল্প স্বল্প করে একটু অর্গানাইজও করে নিয়েছিলাম যতটুকু সম্ভব। আর এখনও হচ্ছে বেশি বাজার এখনও করা হয়নি। তো আজকে ইনশাল্লাহ বিকালে বাজার করবে, তারপরেই উঠাবো। আর এর মধ্যে আমি আপাতত আমার ফ্রিজের সব কাজ শেষ করে ফেলেছি। তো এই ছিল আমার ফ্রিজ ক্লিনিং। এটা করতে করতে আমার 1টা বেজে গিয়েছিল। আমার কিন্তু ওই পাশে চুলায় রান্না হচ্ছে। রান্না শেষ হয়ে যাবে আর সাথে সাথে আমি হচ্ছে আমার অন্য কাজে লেগে পড়বো। আর আজকে আমার গোসল করা হয়ে গিয়েছে, তো গোসল করা লাগবে না। তো এই কাজগুলো শেষ করে আমি নামাজ পড়ে নিয়েছিলাম। নামাজ পড়ার পরে এই যে আমার দুপুরের খাবার, ওই যে সসপ্যান সহই আজকে আমি নিয়ে এসেছি টেবিলে। আসলে রাতে খাবার গরম করতে আরও ইজি হবে সেই জন্য। আর এখানে এই যে ভাত, আর হচ্ছে এটা হচ্ছে ভোলা মাছের তরকারি, আর এটা কি বলে পটল দিয়ে আলু দিয়ে তরকারি। আচ্ছা, অতগুলো ভাত কিন্তু আমি খাবো না। আমার হাজব্যান্ড আমাকে বেড়ে দিয়েছিল, এই জন্য অতগুলো ভাত মানে ও দিয়ে রেখেছে। আমি হিসাব করে সে 1 কাপই খাবো। তো এরপরে আমি একটু রেস্ট নিয়ে 3টার দিকে আমি চলে আসি পড়ার টেবিলে। 3টার সময় আমি আবার পড়া শুরু করে দিই। তো যেহেতু আমার সকালের পড়ার টাইম একটু কম হয়েছে, এখানে হচ্ছে 2.5 ঘন্টা পড়া হয়েছে মাত্র। আর এখন আমি দুপুরটাকে প্রপারলি কাজে লাগাবো। তো 3টা থেকে হচ্ছে আমি আবারও বাংলা নিয়েই বসেছিলাম, যেহেতু বাংলার সাবজেক্টিভ ফাইনাল, তো বাংলায় পড়া লাগছে বারবার। তো যেটা বলছিলাম যে আপনারা কিন্তু শূন্য থেকে প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন খুব সহজেই। আর আমার সাথে লাইভে ম্যাথ করতে পারেন। আপনারা যদি চান আমি লাইভে ইংলিশটাও কিছুদিন পর থেকে করব, বাট আপাতত ম্যাথটা প্র্যাকটিস করছি। বেশ ভালো সময় কাটছে। আর সব কিছু মিলিয়ে হচ্ছে আমি বলবো, যেসব আপুরা এরকম ফিল করছেন এখনও যে চাকরির বয়স কম আছে, আমি কি পারবো, তাদেরকে আমি বলবো যেহেতু কম আছে তাহলে একটু মন দিয়ে চেষ্টা করেই দেখুন না। হতেও তো পারে যে আপনার কপালেও আল্লাহ অনেক ভালো কিছু লিখে রেখেছেন। আর তাছাড়া চাকরি তো মানুষই পায়, তাই না? অনেক বেশি মানে নিজেকে হতাশ ফিল করলে আপনি তো আর জীবনে আগাতে পারবেন না। অনেক আপুই দেখেছি কমেন্টস করেছেন 2 বছর 3 বছর। আমি বলবো এটা হিউজ টাইম। যদিও মানে দেখতে দেখতে চলে যায়, কিন্তু যদি পড়াশোনা করা হয়, ইউটিলাইজ করা হয়, তাহলে কিন্তু অনেক সময় পাওয়া যায়। আমি যেদিন মানে ভাবি যে আজকে তো দিনটা আমি ফুল ইউটিলাইজ করব, তো সেদিন দেখি যে সময় কিন্তু অনেক হচ্ছে বেশি পাওয়া যায়। আচ্ছা, আরেকটা কথা, আরেকটা কমেন্টস এসেছিল যে সোশ্যাল মিডিয়া থেকে আমি কিভাবে নিজেকে দূরে রাখি। প্রথমত আমি ঘুম থেকে উঠেই কিন্তু মানে ফোন করি না। মানে ওয়াইফাই বা মোবাইল ডেটা যেটাই আপনারা ইউজ করেন, এটা আমি অন করি না। তো আমি যেটা করি, আমার ফোন স্ট্যান্ডে দিয়ে আমি আমার যতটুকু ভিডিও নেওয়ার দরকার ততটুকু ভিডিও আমি নিই। তারপরে হচ্ছে আমি একটানা 12টা পর্যন্ত আমি কিন্তু অনলাইনে ঢুকি না সকাল থেকে। মানে একদম রাত থেকেই, যেহেতু আমি ডাটা অফ করেই ঘুমাই। তো এর জন্য কী হয়, আমার ডিস্ট্র্যাক্ট করা হয় না। তো যখন আমি অনলাইনে ঢুকছি না, আমি অনলাইনে মানে ফেসবুকে স্ক্রল করছি না, আমি ইউটিউব দেখছি না। তো দ্যাটস ওয়াই আমার কিন্তু সময়টা নষ্ট হচ্ছে না। 12টার পরে যখন আমি রান্না করি, ওই মুহূর্তে আমি একটু ডাটা অন করি। তখন আমি অনেক সময় আমার বাসার ফ্যামিলি, ফ্রেন্ডস যাদের সাথে কথা বলার, রান্না করতে করতে আমি তাদের সাথে অনেক সময় কথা বলি। আর তাদের সাথে যদি কথা বলা না থাকে, তাহলে কোনো একটা ক্লাস লেকচার চালিয়ে দিয়ে আমি হচ্ছে রান্না করি, জাস্ট এরকম। তারপরে হচ্ছে আমি দুপুরে যখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে 10 মিনিটের মতো আমি স্ক্রল করলাম, বা আমার ভিডিও থেকে কে কমেন্টস করেছে, বা এখন কেমন ইউটিউব চ্যানেলের কী অবস্থা, এগুলো জাস্ট তখন চেক করি। চেক করার পরে তারপরে কিন্তু আমি আবার পড়ার টেবিলে চলে যাই। তারপর পড়ার টেবিলে চলে গেলে স্ট্যান্ডেই ফোন থাকে। ফোনটা আমি হাতেও নিই না, আমি আমার কাছেও রাখি না। স্ট্যান্ড থেকে খোলার অলসতায় আমি কিন্তু আর মানে বসে বসে যে আমি একটু ফোন স্ক্রল করব, এটাও করি না। তো আসলে এই ব্লগিংটা শুরু করার জন্য আমার ফোন অ্যাডিকশনটা আরও ভালোভাবে কমে গিয়েছে বলব। আর এর আগে আমি যেটা করতাম, আমি পাশের রুমে রেখে আসতাম ফোন। কারণ হাতের কাছে থাকলে একটু পরেই মন চায় যে দেখি তো কেউ কোনো এসএমএস করলো কিনা, কেউ কোনো চ্যাটিং করলো কিনা। আর এসএমএসের বিষয়টা যেটা বলব, বা চ্যাটিং, আমার গ্র্যাজুয়েশন যেহেতু কমপ্লিট হয়েছে, এরপর আমি চেষ্টা করেছি আমার ফ্রেন্ড সার্কেল অনেকটা কমিয়ে ফেলার। তারাও তাদের লাইফে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। আর এমনিতে হাই হ্যালো খোঁজ খবর এটা তো আছে, যখন প্রয়োজন পড়ে তখন নেওয়া হয়। এছাড়া আমি চেষ্টা করেছি সবার সাথে একটু কম মানে মেশার এই মুহূর্তটা। যেহেতু আমাকে এখন নিজের জন্য টাইম বের করতে হচ্ছে, নিজেকে টাইম দিতে হবে। তো এইজন্য আমি সবাইকে একটু অ্যাভয়েডই করছি।
তো এই জন্য আমার বিশেষ কেউ নেই যে আমি মেসেঞ্জারে যে আসলে বসে থাকবো বা কারো মেসেজের রিপ্লাই দিব। তো এই জন্য আমার মনটা ওইভাবে মেসেঞ্জারেও টানে না। আর হোয়াটসঅ্যাপে আমি কখনোই কোনো কালে অ্যাক্টিভ ছিলামও না। আর আমার কোনো ফ্যামিলি মেম্বার্স ওইভাবে ফোন দেয় না। তো যার জন্য আমার হোয়াটসঅ্যাপের প্রতিও কোনো অ্যাডিকশান নাই। আর থাকলো ফেসবুক। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, আপনারা হয়তোবা মাইলস্টোন স্কুলের নিউজটা দেখেছেন। ওটা দেখার পরে আমি জাস্ট লিটারেলি আমি কান্না করেছি কিছুক্ষণ ধরে। যে কিভাবে কি হচ্ছে? আসলে দেশের বিষয় নিয়ে কথা বললে রাজনীতির বিষয় চলে আসে। তো এইজন্য আমি ব্লগে এই বিষয়গুলো নিয়ে কথা বলি না। কিন্তু এই মর্মান্তিক ঘটনার জন্য এত খারাপ লেগেছে, তো আমি চাই, মানে আমি নিজের মন থেকেই চাই আমি ফেসবুকটাকে অ্যাভয়েড করতে। আমার এরকম এত দুঃখের নিউজ আসলে আমার দেখার দরকার নাই, এটাই মনে হয়। আসলে এত কি বলবো, এই নির্মম বিষয় নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাচ্ছি না। আল্লাহ বাচ্চাগুলোকে জান্নাতে নসিব করুক, আর যারা সুস্থ আছে তাদেরকে মানে দ্রুত সুস্থতা দান করুক। তো এইজন্য সবকিছু মিলিয়ে আমি ফেসবুকটাকে খুব মন থেকে অ্যাভয়েড করি। এত ব্যাড নিউজ, এত মানে রাজনীতির নিউজ, এগুলো আর দেখতে ভালো লাগে না। আর নয়তো কিছু বিষয় ভাইরাল হবে, সেই ভাইরাল টপিকস নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি, ইন্টারভিউ, এগুলো আরও জঘন্য। তো এগুলোর জন্যই হচ্ছে আমি মন থেকে ইউটিউবকে এখন মানে সরি, ইউটিউব না, আমি হচ্ছে ফেসবুককে হেট করা শুরু করেছি। আর সন্ধ্যার সময় আমার হাসব্যান্ড যখন টিভিতে নিউজ দেয়, তো তখন আমি একটু নিউজ দেখি পাশে বসে, জাস্ট এতটুকুই। আর হচ্ছে রাতেও সেই সেম কাহিনী, ফোন পাশের রুমে রেখে তারপরে আমি পড়তে বসে যাই। তো এভাবেই চলছে আর কি। আচ্ছা, আমি একটানা 6:30 পর্যন্ত পড়াশোনা করেছিলাম। আর মাঝখানে হচ্ছে যেটা হয়েছিল সেটা, আমি জাস্ট আসরের সালাতটা আদায় করেছিলাম। তো বিকালে কিন্তু আমার 3 ঘন্টা 3.5 ঘন্টা কিন্তু পড়া শেষ। তাহলে এখানে 3.5 ঘন্টা আর ওখানে 2.5 ঘন্টা, টোটাল হচ্ছে আমার 6 ঘন্টা পড়া কমপ্লিট দিনের বেলায়। আমি হচ্ছে এরপরে মাগরিবের সালাত আদায় করে নিলাম। আর সালাত আদায় করার পরে আমি কোরআন তিলাওয়াত করেছিলাম। আমি প্রতিদিন 2 পেজ করে কোরআন শরীফ পড়ে আজকে হচ্ছে আমি 6 পাড়ায় রেখেছি। তো এটা দেখে আমার এত আনন্দ লাগছিল যে 6টা পাড়া কমপ্লিট হয়ে গেল মাত্র 2 পেজ করে পড়ে। তো ওটার জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করছিলাম। তো আসলে মানে অল্প করে কোনো কিছু করলে দেখেন একসময় কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট চলে আসে। তো সেটাই হলো আমার কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে। তো 6 পারা হয়ে গিয়েছে, এভাবে আমি 2 পেজ করে পড়তেই থাকবো। ইনশাআল্লাহ আমার একদিন 30 পারা কমপ্লিট হয়ে যাবে। তো এটা আমার জন্য খুব ভালো। আপনারাও যারা হচ্ছে কোরআন তিলাওয়াত করতে ভুলে যান, তারা কিন্তু কোরআন তিলাওয়াত করতে পারেন। আচ্ছা, আজকে আমি একটু নতুনভাবে রুটিন শুরু করেছি। তো আমি হচ্ছে এখন রাতের খাবারগুলোকে গরম করে নিচ্ছিলাম। তো আমার এই দোয়া কালাম, এই দুরুদ, এগুলো পড়তে 7:40 এর উপরে বেজে গিয়েছিল। তো আমি হচ্ছে এখন প্ল্যান করেছি যে খাওয়া-দাওয়া করে নিব। তো খাওয়া-দাওয়া করে তারপর আমি ইশার সালাত আদায় করে একবারে 8:30টার সময় আমি আবার পড়ার টেবিলে চলে আসি। তারপরে আমি পড়াশোনা করতে বসে যাই। তো তারপরে আমি 1 ঘন্টার মতো পড়াশোনা করার পর তারপর আমি লাইভে গিয়েছিলাম, ম্যাথ করেছিলাম। তো লাইভের ম্যাথেও আমি প্রচুর, মানে আমার জন্য অনেক ইফেক্টিভ হয়েছে। তখন আমি একটা আসলে জিরা চা খাচ্ছিলাম। এটা খেতেই আমি হচ্ছে ম্যাথের প্রিপারেশন নিচ্ছিলাম। তো যেটা বলছিলাম, এখন থেকে আমি প্ল্যান করেছি যে হেলদি লাইফস্টাইল শুরু করব। তো এটার জন্য আমি একদম সন্ধ্যাবেলা নাস্তাটা স্কিপ করা শুরু করেছি। সন্ধ্যাবেলা নাস্তাটা স্কিপ করে আমি 7:30টার দিকেই মোটামুটি মানে খাওয়ার প্রিপারেশন নিয়ে আমি 8টার ভিতর খাওয়া-দাওয়া শেষ করে নিচ্ছি। আর 8:30টার ভিতরে, যেহেতু 8:15-তে আমার এখানে ইশার আজান দেয়, তো তারপর আমি নামাজ আদায় করে একবারে 8:30টায় পড়তে আসছি। তো 8:30টা থেকে আমি একটানা হচ্ছে আপনার 12টা পর্যন্ত পড়াশোনা করেছিলাম, যেহেতু এর মধ্যে আমার কোনো কাজ নেই। তো 8:30 থেকে 9:30, 10:30, 11:30, এখানে কিন্তু আমি প্রায় 4 ঘন্টা এখানে পড়াশোনা করেছিলাম। তাহলে আগে 6 ঘন্টা আর এখানে 4 ঘন্টা। তো মোটামুটি আজকে আমি সারাদিন মিলিয়ে কিন্তু 9.5 ঘন্টা পড়েছিলাম। এই ম্যাথগুলো হচ্ছে লাইভে করেছিলাম, তো সেটাই আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো দেখুন, এত কষ্ট করেছি, এত পরিশ্রম করেছি, সব কিছুর পরেও কিন্তু আমি 10 ঘন্টা পড়াশোনার ব্যয় করতে পেরেছি। তো আপনারা চাইলে কিন্তু, যারা সকালে ঘুম থেকে উঠতে পারছেন না কিন্তু আসলে পড়ার প্রচুর আগ্রহ, তারা কিন্তু এভাবে পড়াশোনা করতে পারেন। আর 12টার সময় আমি বিছানায় চলে গিয়েছিলাম। দ্যাট ওয়াজ টুডেস ফর ব্লগ। আর এখন আমি আমার প্রিয় আপুদের কমেন্টস পড়ব। ফার্স্ট কমেন্টে আছে তাসনোভা হায়দার আপু। আপু প্লিজ রেগুলার ভিডিও দিও, তোমার ভিডিও প্লাস কথাগুলো আমার খুব ভালো লাগে। ইটস মাই প্লেজার আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে। আর তোমার জন্য অনেক শুভকামনা আপু।
ইসরা তিমু, ভিডিওর জন্য ওয়েট করতেছিলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে আপনাদের এই কমেন্টগুলো যে আমাকে কি পরিমাণ অনুপ্রাণিত করে। এটা রেশমা আক্তার আপু, বেশ বড় কমেন্টস। আপু আমাদের বাড়ি মোংলাতে, হাজব্যান্ডের জবের জন্য মুন্সিগঞ্জে থাকি। বাচ্চা সংসার সব সামলাতে যেয়ে পড়াশোনা থেকে অনেক দূরে ছিলাম। অনেকদিন নতুন করে শুরু করতে চাই, কিন্তু বয়স হচ্ছে ৩ বছর ৮ মাস, তাই মাঝে, মাঝে হতাশ লাগে। সময় তো দেখতে, দেখতে চলে যায়। নতুন করে যেহেতু শুরু করতে চাই, আপনার ভিডিও আমার কাছে আলোর মতো লাগে। আপনার সবসময় অনেক শুভকামনা ও দোয়া থাকবে আপু। যদি সম্ভব হয় শূন্য থেকে কিভাবে করতে পারি এই বিষয়ে ভিডিও দিবেন। আপু আজকে কিন্তু অলরেডি আমি বলে ফেলেছি অনেকটাই শূন্য থেকে ভিডিও দিব, বাট আপনার যেহেতু এত সুন্দর কমেন্টস আমার পুরো মন ছুঁয়ে গিয়েছে। আমি চেষ্টা করব নেক্সট টাইম শুধু এই টপিক্সের উপরেই একটা সুন্দর ভিডিও দিতে। আর আপু ৩ বছর ৮ মাস এটা নট এ, মানে আপনি যদি ইউটিলাইজ করেন এটা কিন্তু একদমই অল্প সময় নয়। ইনশাল্লাহ ভালো কিছু হবে। এরপরে আছে সুইটি পারভিন আপু। আপু আমাকে একদম ফার্স্ট থেকেই ফলো করে, আমি দেখেছি। আপু একদিন পর পর ভিডিও দিলে ভালো নাই। আর না পারলে শর্টস ভিডিও দিও। তোমার রেগুলার আপডেট পাওয়া যাবে। আপু আসলে আমাকে নিয়ে অনেক সিরিয়াস, তো এইজন্য আসলে একদিন পর, পর ভিডিও চেয়েছে। আমি চেষ্টা করব আপু। জব করে এত টাইম পাওয়া যায় না পড়ার আপু, অনেক হার্ড হয়ে যায় তখন। আফরিন হাসান, হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলেছেন আপু। কিন্তু তারপরেও আসলে সবাই তো যেটা চেষ্টা করছে আমরাও চেষ্টা করতে পারি। আচ্ছা, আপু আমি অনেকদিন ভীষণ অসুস্থ ছিলাম। আইরিন কে আপু লিখেছেন, ইনিও আমার একদম ফার্স্ট থেকেই আসলে ভিউয়ার্স। একটু সুস্থ হয়েই আবার মোটিভেশন নিতে চলে আসলাম। আমি আপনার সব ভিডিও দেখি, আমার ভীষণ ভালো লাগে আপু। আপনার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা আপুমনি। আপনার জন্যেও অনেক বেশি দোয়া এবং শুভকামনা আপু। আমার মনে আছে আপনি আমার একদম যখন ফার্স্টের দিকের আমার ভিডিওগুলো ছিল তখনও আপনি কমেন্টস করতেন। ইসলামী ইসলামিক কালার টিভি, এটাও একজন আপু। আমি আপনার ভিডিওর জন্য ওয়েট করি। আমার তো খুব কষ্ট হয় সংসার সামলিয়ে পড়া, যৌথ ফ্যামিলি। হ্যাঁ আপু, আপনার কমেন্টস তো, আপনিও আমার একদম ফার্স্ট দিককার ভিউয়ার্স। আপনারা নিয়মিত আসলে আমাকে কমেন্টস করেন। তো এই কমেন্টসগুলো আমার এত হৃদয় ছুঁয়ে যায়। তো এই জন্য আপনাদেরকে মনে হল যে একটা ভিডিওতে এসে আমি স্পেশালি থ্যাংক ইউ বলি। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনারা আমাকে এত বেশি অনুপ্রেরণা দেন। আপনাদের কাছ থেকেও আমি অনেক বেশি মোটিভেট হই। হোসনে আরা আপু, ইনি লিখেছে, আমি প্রতিদিন আপনার ভিডিওর জন্য ওয়েট করি। আপনি তো রেগুলার দিন না, শুধু মনে হয় কখন দিবেন কখন দিবেন। আপনার পড়াশোনা দেখে অনেক বেশি মোটিভেট হই। আমার ১ বছরের ছোট বাচ্চা আছে, সেরকম সময় দিতে পারতেছি না। পড়াশোনার পিছনে লেগে অনেক সময় লস করেছি, বাট এখন মনে হচ্ছে সময় পাচ্ছি না। কিন্তু পড়া অনেক, বাবু অনেক চঞ্চল, দেখা যায় সারাদিন ওর পিছে লেগে থাকতে হয়। আপনার এই আগ্রহ আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিল। থ্যাংক ইউ সো মাচ হোসনে আরা আপু। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে এটা নিয়ে কথা বলতে। আর সবাইকে বলছি আপনারা কিন্তু কমেন্টস করতে থাকেন। আমি প্রতিদিন আমার লাস্ট ভিডিওর যেই কমেন্টসগুলো থাকবে পরের দিনের ভিডিওতে তাদের কমেন্টগুলো পড়ব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।